18ই জুলাই মধ্যরাতে ঢাকায় গোপন নৈশভোজ, অজিত দোভালের কড়া বার্তা নিয়ে সেনাপ্রধানের মুখোমুখি তারেক রহমানের নিরাপত্তা উপদেষ্টা। 5ই আগস্টের ছদ্মবেশী সামরিক অভ্যুত্থানের রূপকার অ্যাডমিরাল নাজমুল হাসানের বিদায় এবং বগুড়াতে বিমান ঘাঁটিতে তুর্কি ড্রোন কারখানার সেই অবিশ্বাস্য মহাপরিকল্পনা নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভূ রাজনৈতিক বিশ্লেষণ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ক্ষমতার আলিন্দে সেনানিবাসের ভিতরে আর ভূ রাজনৈতিক টেবিলগুলোতে গত 48 ঘন্টায় এমন এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গেছে যা এদেশের আমজনতা টেরই পায়নি। গত 18ই জুলাই 2026 গভীর রাত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তার কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সিএসএফ এর প্রধান ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এ কে এম শামসুল ইসলামের বাসভবনে বসেছিল এক চরম রহস্যময় এবং সংবেদনশীল নৈশভোজের আসর। অনুসন্ধানী সাংবাদিক এনায়েত কবিরের 29শে জুলাই বিস্ফোরক প্রতিবেদন নর্থ ইস্ট নিউজ যা প্রকাশ করেছে পুরো রাজনৈতিক মহলে আগুন ধরিয়ে দিয়েছে। এই বৈঠকে সেনাপ্রধানের সাথে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসান। কিন্তু অদ্ভুত বিষয় হলো, বিমান বাহিনীর প্রধানকে এই মেঘা ইনভাইটেশনের থেকে সম্পূর্ণ মাইনাস করে দেওয়া হয়েছিল। প্রশ্ন হলো, হঠাৎ করে মাঝরাতে তড়িঘড়ি নৈশভোজের কারণ কি ছিল? দিল্লি সফর করে ব্রিগেডিয়ার শামসুল ইসলাম ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছ থেকে এমন কি বার্তা নিয়ে এসেছিলেন যা তুরস্ক যাওয়ার আগের রাতেই সেনাপ্রধানের প্লেটে পরিবেশন করতে হলো? আজ আমরা এই ভিডিওতে ব্যবচ্ছেদ করব 5ই আগস্টে সেই তথাকথিত ছদ্মবেশী সামরিক অভ্যুত্থান এবং সিউডো মিলিটারি কুর অন্দরমহল, এবং ফাঁস করব কিভাবে ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদীর সাথে যোগাযোগ করে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, এবং বগুড়া বিমান ঘাঁটিতে তুর্কি ড্রোন কারখানা স্থাপনের সেই লোমহর্ষক সামরিক ব্লুপ্রিন্ট যা পুরো ভিডিওটিতে উপস্থিত থাকবে বিশ্লেষণ আকারে। এবং পুরো ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ থাকলো, কারণ আজ ক্ষমতার ভিতরের অনেক গুঞ্জনগুলো আপনাদের সামনে তুলে ধরা চেষ্টা করা হবে। আসুন ঘটনার পেছনে ক্রমনজলটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম ডিফেন্স অ্যাডভাইজারদের বিএমএসটি ইসি বিসমেটেক যেটাকে বলা হয়, বৈঠকে যোগ দিতে গিয়ে নতুন দিল্লি ভ্রমণ করেছিলেন। সেখানে তিনি অনেক চেষ্টা তদবির করে ভারতের পাওয়ারফুল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে মাত্র 10 মিনিটের একটি সাইডলাইন মিটিং করার সুযোগ পান। আমাদের উপদেষ্টা সাহেব সেখানে গিয়ে খুব আবেগ দিয়ে রোহিঙ্গা প্রস্তাবসনের ইস্যুটি ভারতের সামনে উত্থাপন করেছিলেন। কিন্তু অজিত দোভালের সাহেব কি করেছে সেটা কি আপনারা জানেন? অজিত দোভাল সাহেব একবারে সাপটে এক কূটনীতিক চর মেরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্বিপাক্ষিক বা আঞ্চলিক কোনো ফোরামে এই মুহূর্তে এই বিষয় নিয়ে আলোচনা বিন্দুমাত্র সুযোগ নেই। অর্থাৎ দিল্লি এই তারেক রহমানের পুতুল সরকারকে পাত্তাই দেয়নি। সূত্রগুলো দাবি করছে, ভারতের সরকার এই যে অন্তর্বর্তীকরণ বা নব্য নির্বাচিত বিএনপি সরকারকে সম্পূর্ণ কোনোভাবেই পাত্তা দিচ্ছে না এবং তাদের উপর চরম অসন্তুষ্ট। ভারতের সেই কড়া ও নেতিবাচক বার্তাটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কানে সরাসরি পৌঁছে দেওয়ার জন্যই উপদেষ্টারা তড়িঘড়ি করে এই নৈশভোজের আয়োজন করেছিলেন। ভাবা যায়? আপনারা কি ভাবতে পারছেন যে ঘটনাগুলো কোন পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে? কারণ হচ্ছে, এই যে নিরাপত্তা উপদেষ্টা এমন মেসেজ নিয়েছে, যেহেতু সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা কি বলতে চাচ্ছে, কিন্তু আমাদের বিশ্লেষণ হচ্ছে শেখ হাসিনার বিষয়ে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্তগুলোই এই সেনাপ্রধানের সাথে এখানে আরো কোনো নাটকের বিষয়, এবং এটাকে কিভাবে তারা প্রতিরোধ করবে এবং কিভাবে ট্যাকেল করবে সেই বিষয়গুলো নিয়ে খুব সম্ভবত আলোচনা হয়েছে। কিন্তু যে খবর নর্থ ইস্ট নিউজ প্রকাশ করছে তার আলোকে যদি আমরা বলতে চাই, দেশের সার্বভৌমত্ব আজ এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যে দিল্লির একটা নেতিবাচক সিগন্যাল আসার সাথে সাথেই উপদেষ্টাদের ঘুম হারাম হয়ে যায়, মন্ত্রীদের ঘুম হারাম হয়ে যাচ্ছে এবং সেনাপ্রধানকে ডিনার করার জন্য দৌড়দৌড়ি শুরু হয়ে যাচ্ছে। বন্ধুরা, এনায়েত কবিরের প্রতিবেদনে এবার যে সত্যটি উঠে এসেছে তা এদেশে তথাকথিত জুলাই বিপ্লবের মুখোশ এক ঝটকায় টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। প্রতিবেদনে পরিষ্কারভাবে আনা হয়েছে যে 2024 সালের 5ই আগস্টের ঘটনাটি কোনো সাধারণ গণ অভ্যুত্থান ছিল না, এটি ছিল সুপরিকল্পিত ছদ্মবেশী সামরিক অভ্যুত্থান।
নথিতে বলা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের তৎকালীন সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সাথে নিয়মিত হটলাইনে যোগাযোগ করতেন এবং ২০২৪ সালের ৫ই আগস্ট জেনারেল ত্রিবেদীর সাথে চূড়ান্ত লিয়াজোর খবর পরেই জেনারেল জামান এবং সামরিক বাহিনী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ ছাড়তে বাধ্য করে। আর এই পুরো ড্রামা স্ক্রিপ্টের অন্যতম মাস্টারমাইন্ড বা রূপকার ছিলেন কে? সেটা কি আপনারা জানেন? এই ডিনার পার্টিতে বসে থাকা বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান গত ১৬ই জুলাই ২০২৪ চাকরিকালীন থেকে অবসর নিয়েছেন। এখন আরো ভয়ঙ্কর তথ্য আছে ওনার ব্যাপারে। সেটা হচ্ছে এই বিদায়ী নৌপ্রধানকে ভিতর মহলের সম্পূর্ণ ভিতরে মহলে তার যে সম্পূর্ণ পাকিস্তানপন্থী হিসেবে বর্ণনা করা হয় এবং তার সম্পর্কে বিস্তারিত যে সে সম্পূর্ণভাবেই পাকিস্তানপন্থী একজন এজেন্ট হিসেবে এখানে কাজ করেছে এবং উগ্রপন্থী দলগুলোর সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল বলে গুরুতর অভিযোগ রয়েছে। আর এ কারণেই বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গত সপ্তাহে ওনার মেয়াদ বৃদ্ধির ফাইলটি নাকচ করে দিয়েছে। কিন্তু পাপ কি এত সহজেই ছাড়ে? এখন এই পাকিস্তানপন্থী আর অভ্যুত্থানের রূপকার ঠান্ডা মাথায় ঢাকার বাইরে কোনো এক পশ্চিমা দেশের রাষ্ট্রদূত বানিয়ে পুনর্বাসন করার চক্রান্ত চলছে সরকারের ভিতরে থেকেই। একেই বলে আসল বেইমানি আর ক্ষমতার নোংরা খেলা ভাই। এই যে পুরা জিনিসটা ক্ষমতার নোংরা খেলার জন্য কে তাকে বসালো, কাদের সাথে বেইমানি করলো, এখন তাকে কোথায় যেতে হচ্ছে সেটা একটু ভাবুন। বন্ধুরা, এই নৌসবুজের পেছনে শুধু দিল্লির বার্তা ছিল না, ছিল নিজেদের ভিতরে তীব্র কামড়াকামড়ি। নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী সামরিক বাহিনী বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ পদায়নের বিষয়ে প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং স্বয়ং সেনাপ্রধানের মধ্যে দীর্ঘদিন ধরে চরম মতবিরোধ চলছিল। তার মানে সেনাবাহিনীর অন্দরে যে কিছু গন্ডগোল বা কিছু সমস্যা চলছিল, যেটা কয়েকদিন ধরে আমরা শুনতে পাচ্ছিলাম, গুঞ্জন শুনতে পাচ্ছিলাম, দেখেন এই প্রতিবেদনের মাধ্যমে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। বিগত কয়েক মাস ধরে সরকারের ৩ জন জ্যেষ্ঠ মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়ার অফিসিয়াল ফাইলটি সম্পূর্ণ গায়ের জোরে আটকে রেখেছে। সেনাপ্রধানের সাথে এই অভ্যন্তরীণ বিরোধ এবং মান অভিমান একটু কমিয়ে এনে একটা আপোস রফার জন্যই উপদেষ্টা এই তুরস্ক সফরের আগে রাতে ডিনারের টেবিলে তাদেরকে ডেকেছেন। এদিকে ক্ষমতার ভিতরে আরেকটি রহস্য দেখুন। ২০২৪ সালের ৫ই আগস্টের আগে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু তারেক রহমানের বাংলাদেশের রাজকীয় প্রত্যাবর্তনের বিষয়সহ সমস্ত রাজনৈতিক চালের পিছনে ওনার বিশাল ভূমিকা ছিল, সেটা আমরা কিন্তু জানি। কি অদ্ভুত রসায়ন দেখুন। এখন দেখেন, তারেক রহমান যেদিন দেশে পা রাখলেন সেদিন থেকেই এই মেজর জেনারেল আকবরকে বিএনপি বা সরকারের কোথাও বা কোনো কোনাতেই কিন্তু আর দেখা যায়নি। তার মানে তারেক রহমান দেশে আসার পরে এই আকবর রহমানকে কিন্তু অলরেডি সাইজ করে দিয়েছেন এবং তার থেকে কিন্তু দূরে সরাই দিয়েছেন। কারণ হচ্ছে তারেক রহমানের নেচারই এটা। মানে যে লোকটা আসলে কষ্ট করলো এতদিন, দলের জন্যও কষ্ট করলো, বিএনপির জন্য কষ্ট করলো, সেই লোকটাকে কিন্তু এক ঝটকায় ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এটাই হচ্ছে বিএনপি। উনাকে এক ঝটকায় মাইনাস করে দেওয়া হয়েছে। আর গত সপ্তাহে সেই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আকবরকে কুর্মিটোলা গলফ ক্লাবে দেখা গিয়েছে, যেখানে তিনি বেশ ফুরফুরা মেজাজী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তার মানে ওনারা অলরেডি বুঝে গেছেন যে এই তারেক রহমানের পুতুল সরকারের নৌকার তলা ফেটে গিয়েছে। এখন গলফ খেলায় সবচেয়ে নিরাপদ। বন্ধুরা, আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই নর্থ ইস্ট নিউজের এনায়েত কবিরের যে রিপোর্টগুলোতে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো একটু আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদের বোঝার স্বার্থে আমি একটু বিস্তারিত এখানে তুলে ধরার চেষ্টা করছি হুবাহু, এবং সেটা একটু বাংলায় বলছি যেহেতু যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হেডিং এ বলা হয়েছে ভারতের বার্তা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ১৮ জুলাই নৌসবুজের বৈঠকে ত্বরান্বিত করছে। সেনাপ্রধানের বিদায়ের আগে সামরিক পদোন্নতি, আঞ্চলিক নিরাপত্তা, তুরস্ক সফর এবং বাংলাদেশ ভারত কৌশলগত যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে। এই হেডিংটাই কিন্তু নর্থ ইস্ট নিউজ তার এখানে করেছে এবং সেখানে কিন্তু তারা বলেছে ইন্ডিয়া মেসেজ প্রমোট টু জেনারেল ওয়াকারুজ্জামানস জুলাই 18 ডিনার মিট। তার মানে ওই 18 জুলাই যে ডিনার মিট হবে বা রাতের খাবারে তারা বৈঠকে বসেছেন হঠাৎ করে, এটা কিন্তু এই ইন্ডিয়ার যে মেসেজটা সেই মেসেজটাই কিন্তু ওয়াকারুজ্জামানকে দেওয়ার জন্য। নতুন দিল্লি সফর শেষে ঢাকায় ফেরার পর প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সেস সিএফএস প্রধান ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শামসুল ইসলাম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার বাসভবনে নৌসভোজে আমন্ত্রণ জানান।
এই নৈশভোজ বৈঠকটি বিদায়ী নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান উপস্থিত ছিলেন, যা জেনারেল জামানের ইস্তাম্বুল রওনা হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে। তবে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে এই আমন্ত্রণে রাখা হয়নি। ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ইসলাম ডিফেন্স অ্যাডভাইজারদের মানে এই যে বিএম বিআইএমএসটিইসি বিসমেটেক যেটাকে আমরা বলি, বৈঠকে যোগ দিতে নতুন দিল্লি ভ্রমণ করেছিলেন। সম্মেলন চলাকালীন তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে প্রায় ১০ মিনিট কথা বলার সুযোগ পান। সেখানে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি উত্থাপন করেন বলে জানা যায়। কিন্তু তবে অজিত দোভাল নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ফোরামে এই বিষয়টি নিয়ে আলোচনা করার সুযোগ নেই। সূত্রগুলোর দাবি, ব্রিগেডিয়ার ইসলাম ভারতের সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই জেনারেল ওয়াকারুজ্জামানকে নৌশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর অন্যদিকে অ্যাডমিরাল হাসানকে আমন্ত্রণ জানানো হয়েছিল একটি বিদায়ী নৌশভোজের অংশ হিসাবে। প্রসঙ্গত, অ্যাডমিরাল হাসান ছিলেন প্রতিরক্ষা বাহিনীর একজন অন্যতম প্রধান কর্মকর্তা, যিনি শেখ হাসিনা সরকারের পতনের পরিকল্পনা করেছিলেন বলে জানা যায়। জেনারেল জামানে ভারতের সাবেক প্রধান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন বলেও জানা যায়। অভিযোগ রয়েছে ২০২৪ সালের ৫ই আগস্ট জেনারেল ত্রিবেদীর সাথে যোগাযোগের পর জেনারেল জামান এবং সামরিক বাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে। অ্যাডমিরাল হাসান এই ছদ্মবেশী সামরিক অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত হওয়ার ঘটনাটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সরকারের মধ্যে অ্যাডমিরাল হাসানকে একটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানা যায়। গত সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নৌবাহিনী প্রধান হিসেবে অ্যাডমিরাল হাসানের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়নি। তার মানে বিএনপিও তাকে এই যে বেইমানিটা প্রথম প্রদান করছে তার মেয়াদটা কিন্তু আর বর্ধিত করেনি। তো মামুকে কিন্তু তাহলে বিদায় নিতে হচ্ছে। বিদায়ী এই নৌপ্রধানকে পাকিস্তানপন্থী হিসেবে বর্ণনা করা হয় এবং উগ্রপন্থী দলগুলোর সাথে তার সম্পৃক্ত ছিল বলে অভিযোগ রয়েছে, যে কথা একটু আগে আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি। নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা পদোন্নতি এবং প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাপ্রধানের মধ্যেও মতবিরোধ ছিল। দাবি করা হচ্ছে সেই মতবিরোধগুলো কমিয়ে আনার প্রচেষ্টা উপদেষ্টা জেনারেল জামানকে নিয়ে তুরস্কে সফরের আগের রাতে নৈশভোজে আমন্ত্রণ জানান। গত কয়েক মাসে সরকার নাকি ৩ জন মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নতি দেওয়ার অনুমোদন আটকে রেখেছে। ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল সাফরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি ছিল আশ্চর্যজনক। ২০২৪ সালের ৫ই আগস্টে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে হিলাল আকবর তৎকালীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়সহ রাজনৈতিক নানা বিষয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে জানা যায়। তবে তারেক রহমান ঢাকায় ফিরে আসার দিন থেকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর বিএনপি বা সরকারের কোনো ভূমিকা আর দেখা যায়নি। গত সপ্তাহে অবসরপ্রাপ্ত গলফ ক্লাবে দেখা যায়, সেটা আপনাকে বললাম। এই যে জেনারেল জামানের সামরিক প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা সরাসরি মূল্যায়ন করতে তুরস্ক খবর যাচ্ছেন। দর্শক, নর্থ ইস্ট নিউজ এভাবেই আসলে তাদের নিউজটা বা তথ্যটা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে, যেগুলো আমি একটু বিস্তারিত আপনাদের সাথে আলাপ করার চেষ্টা করলাম। যে অন্তর্নিহিত এই যে ১৮ তারিখে রাত্রে যে মিটিং এবং নিরাপত্তা উপদেষ্টার বাংলাদেশে ফেরত আসার পর, দিল্লি থেকে ফেরত আসার পরে হঠাৎ করে জেনারেল জামানের সাথে মিটিং, কি আপনি কি মনে করেন যে এটা রোহিঙ্গার জন্য হয়েছে? আপনি কি মনে করছেন এটা এই নৌপ্রধানের মেয়াদ বাড়ানো বা না বাড়ানো নিয়ে হয়েছে বা বিদায়ী হয়েছে? না। এটা ছিল শেখ হাসিনা ফিরবে ডিসেম্বরে এবং সেইটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায় এবং সেখান থেকে তারা কিভাবে বাঁচতে পারবে যদি ফিরে আসেন, সেইটা কি একটি ডায়ালগ করতে বা মেকানিজম করতে বা লিয়াজো করতে তারা কিন্তু ভারতের সাথে দর কষাকষিতে বা সেখানে তেল মাঝামাঝিতে তারা গিয়েছিলেন এবং সেখান থেকে ভারতের অজিত দোভাল কি বলেছেন নিরাপত্তা উপদেষ্টা, সেই বিষয়গুলো কিন্তু তারা গুরুত্বপূর্ণভাবে বসেছেন, কারণ তারা এখন আতঙ্কে পড়ে গিয়েছেন। বন্ধুরা, এই সমস্ত আভ্যন্তরীণ ও বাহ্যিক কোন্দলের মাঝেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানে তুরস্ক সফরে গিয়েছেন এবং সামরিক প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা মূল্যায়ন করতে। আইএসপিআর তার সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী তিনি তুর্কি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সদস্যের সাথে বৈঠক করছেন। কিন্তু ভেতরে আসল ভূ রাজনৈতিক খবরটা হলো, এই সফরের সময় বাংলাদেশের বগুড়া বিমান ঘাঁটিতে একটি তুর্কি ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের বিষয়টি চূড়ান্ত হতে যাচ্ছে। এর কয়েক সপ্তাহ আগে তিনি চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া সফর করেছিলেন এই প্রযুক্তি আনার জন্য। দর্শক, আমাদের আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সামরিক বাহিনীকে শক্তিশালী করা অবশ্যই প্রয়োজন। কিন্তু দেশের ভেতরে ক্ষমতা লোভী উপদেষ্টা আর বেইমান কর্মকর্তাদের লবিং এর শিকার যদি আমাদের সেনাবাহিনী হয়, তবে এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে না।
এবং সেটা কিন্তু ৫ই আগস্টের পর থেকে অদ্যাবধি দেশের জনগণ এবং আপনারা দেখছেন আজকে সেনাবাহিনীকে দারোয়ান বাহিনী বলা হয়। এই সেনাবাহিনীর মর্যাদা, মান, মর্যাদা, সম্মান এই ওয়াকারুজ্জামান এরা যে কোথায় নামিয়ে নিয়ে এসছে, মানে একটা চৌকিদারের যে ভূমিকা, একটা চৌকিদারের যে স্ট্যাটাস এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশ সেনাবাহিনীকে সেই মূল্যটাও দেয় না। সেই মূল্যটাও দেয় না। অস্ত্রের ভয় আপনি দেখাতে পারতেন। পাকিস্তান বাহিনীও দেখিয়েছে। কিন্তু পাকিস্তান বাহিনীকে কি বাংলাদেশের বাঙালিরা কখনো সম্মান করত? করত না। বাংলাদেশে যারা সেনাবাহিনীতে জব করত বা চাকরি করত তাদেরকে মানুষ একটি সম্মানের চোখে দেখত বরাবরই। কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষ কিন্তু এই সেনাবাহিনীর লোকদের ঘৃণা করে। কারণ হচ্ছে ৫ই আগস্টের পরে এই দেশটা যে ধ্বংস হয়েছে, এই দেশটা যে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে, তার জন্য মূলত দায়ী সেনাবাহিনী। কারণ সেনাবাহিনী কনস্পিরেসি সেনাবাহিনীর ষড়যন্ত্রের কারণেই ৫ই আগস্ট সংগঠিত হয়েছে এবং তাদের ইন্ধনই সংগঠিত হয়েছে। এটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। সেই কারণে বাংলাদেশের জনগণ এই বাংলাদেশে যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে চরম ঘৃণা ভরে ঘৃণা করে। এটাই আমি দেখছি। সাধারণ জনগণের সাথে আপনারা কথা বলবেন। আপনারা দেখবেন যে বাংলাদেশের সেনাবাহিনীকে কেউ ভালো কোনো কথা বলছে কিনা। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কেউ কোনো মানি তাদের যে তাদের যে চরিত্র বা চরিত্রগত ভালো বা এই দেশের জন্য এই দেশে তাদের দ্বারা এই দেশের কোনো উন্নয়ন হয়েছে বা তাদের অবদান আছে, সেই কথাটা বাংলাদেশের কোনো জনগণ বলবে না যে বাংলাদেশ সেনাবাহিনী এই দেশে কোনো ভালো কাজ করেছে। এই সেনাবাহিনী বাংলাদেশে এ পর্যন্ত ২ জন রাষ্ট্রপতিকে হত্যা করেছে। বারবার তারা সামরিক শাসন দিয়ে ক্ষমতা দখল করেছে। এই দেশকে বিভিন্নভাবে বিরাজনীতিকরণের যে চক্রান্ত, সেটা বাংলাদেশের এই পাকিস্তানপন্থী এই সেনাবাহিনীরাই করেছে। এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশ বারবার পিছিয়ে গিয়েছে। যখন বাংলাদেশ আবার এগিয়ে যাওয়ার পথে ছিল, ঠিক তখনই এই সেনাবাহিনীর হাত ধরে বাংলাদেশ আবার পিছনের দিকে চলে যাচ্ছে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে আজকে পৌঁছেছে, যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বই কিন্তু হুমকির মুখে পড়েছে। দর্শক, আমরা অজিত দোভালের যেই যে কড়া বার্তা, সেই বার্তার পর উপদেষ্টার এই মেরুদণ্ডহীন দৌড়াদৌড়ি এবং ৫ই আগস্টের ছদ্মবেশী সামরিক অভ্যুত্থানের নেপথ্যে কুশীলবদের পুনর্বাসনের চেষ্টা, পদোন্নতি নিয়ে নোংরা রাজনীতির তীব্রতম ধিক্কার এবং কড়া প্রতিবাদ জানাই। আপনারা কি মনে করেন ভারতের সাবেক সেনাপ্রধানের সাথে লিয়াজো করে শেখ হাসিনাকে তাড়ানো এবং পদোন্নতি আটকে রেখে সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করার যে চক্রান্ত, তা কি আমাদের জাতীয় নিরাপত্তাকে ধ্বংস করে দিচ্ছে না? আপনার কড়া এবং সাহসী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই মহাসত্যের খবর দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন, সত্যের পক্ষে থাকুন। আজ বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে বলতে চাচ্ছি সেই বরাবরের মতো একই কথা। আপনার ঘরে যারা শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং যারা টিনেজার রয়েছে, যারা মুরব্বি রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদে রাখুন। সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, এই কথাটা জরুরি। বাংলাদেশের ক্ষমতার আলিন্দে আসলেই ভয়ংকর এক খেলা চলছে। শেখ হাসিনা ফিরবেন যখন বলছে, এই সরকার এবং সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনীর ভিতরে আজ উৎকণ্ঠা দেখা দিয়েছে, দৌড়াদৌড়ি শুরু হয়েছে। আশা করি অচিরেই এই আঁধার কেটে যাবে, বাংলাদেশ আলোর পথে হাঁটবে। শেখ হাসিনা দেশে ফিরবেন এবং সসম্মানে ফিরবেন, বীরের বেশে ফিরবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।